দুটি হত্যা, জুলমাতের রাতে একটি ভয়ঙ্কর কালো জাদু, পরিবারের সকলের মৃত্যু। এরপর ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক কাহিনী। আজ এক্সপ্লেন করতে চলেছি পৃথিবীর অন্যতম টার্কিশ হরর সিচ্চিন সিরিজের 2024-এ সম্প্রতি মুক্তি পাওয়া সিচ্চিন 7। প্রস্তুত হয়ে যান নিজেকে ভয়ের জগতে এক্সপ্লোর করতে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে মিরাল নামের এক মহিলা ভয়ঙ্কর এক তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য আসে। সেদিন ছিল জুলমাতের রাত। এই রাত শুধু ফেব্রুয়ারি মাসে ঘটে এবং 19 বছর পর পর একবার আসে। তান্ত্রিকের নাম হীরা। মিরাল হীরাকে জানায় জমির দখল নিয়ে মিরালের স্বামী ও ছেলেকে এক লোক গুলি করে মেরে ফেলেছে। এখন সে এই হত্যার প্রতিশোধ নিতে চায়, জুলমাত রিচুয়াল করতে চায়। এটা শুনে তান্ত্রিক হীরা তাকে জানায় এই রিচুয়াল করাতে চাইলে একটি বাচ্চাকে জীবন্ত কবর দিতে হবে। সে আরও জানায় এই জুলমাতের প্রথা অত্যন্ত ভয়ঙ্কর। এই বলি দেওয়ার শর্ত না মানলে তোমার জীবন এর চেয়ে ভয়ঙ্কর হবে। মিরাল বলে সে যে কোনো শর্তেই এ প্রতিশোধ নিতে চায়। এরপর মিরাল পার্ক থেকে একটি বাচ্চাকে ভুলিয়ে সেই তান্ত্রিকের কাছে নিয়ে আসে। বাচ্চাটির নাম ছিল মেহমেদ। তাকে একটি কাঠের সাথে বেঁধে ফেলা হয়। এরপর তান্ত্রিক শয়তানি মন্ত্রপাঠ করতে থাকে। মন্ত্রের প্রতিক্রিয়া শুরু হয়। ছোট ছেলেটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপর এক বৃদ্ধ লোক তার পরিবারের সবাইকে গুলি করে মেরে ফেলে এবং নিজেও সুইসাইড করে। মিরালকে হীরা জানায় তোমার উদ্দেশ্য সফল হয়েছে, অর্থাৎ যে তোমার ছেলে ও স্বামীকে মেরেছে সেও তার পরিবার শেষ হয়ে গেছে। এখন তোমাকে দ্বিতীয় রাতে এই ছেলেটিকে জীবন্ত কবর দিতে হবে। এরপর হীরা বিভিন্ন প্রাণীর হাড় দিয়ে তৈরি জুলমাতের সিল দেয় তাকে, যেটা দেখতে অনেকটা মানুষের কঙ্কালের আকৃতির মতো। হীরা মিরালকে বলে বাচ্চাটিকে কবর দেওয়ার সময় এই জুলমাতের সিলটিও সাথে মাটি চাপা দিতে হবে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওরহান নামে একটি লোক জানালা দিয়ে ব্ল্যাক মুন দেখছিল এবং সে বই পড়ে জানতে পারে আজকে জুলমাতের রাত। সে তার আশেপাশের জিনদের আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর 21 মার্চে মিরালকে দেখা যায় একটি বাসায় কাজের জন্য গিয়েছে। সেখানে আরজু নামে একটি মহিলার সাথে সে কথা বলছিল। আরজু মিরালকে বলে তার শাশুড়ির 2 বছর আগে অ্যালজাইমার রোগ ধরা পড়েছে, ফলে সে ঠিকঠাক মতো কোনো কথা মনে রাখতে পারে না। মিরালকে ঘরের কাজকর্ম ছাড়াও আরজুর শাশুড়ি দেখাশোনা করতে হবে। আরজুর স্বামীর নাম কেমাল। সে পেশায় একজন ডাক্তার হলেও বর্তমানে সে কাজ ছেড়ে দিয়েছে। আর আরজু হাউসওয়াইফ। তাদের 2টি মেয়ে রয়েছে, বড় মেয়ের নাম সেরাপ এবং ছোট মেয়ের নাম রোয়া। এরপর আরজু তার ছোট মেয়ে রোয়ার সাথে মিরালের পরিচয় করিয়ে দেয় এবং বলে তার ছোট মেয়ের খেয়ালও তাকে রাখতে হবে, কারণ রোয়া অসুস্থ এবং কিছুদিন আগে রোয়ার ট্রিটমেন্ট হয়েছে। মিরাল আরজুকে জানায় সে বাচ্চাদের খুব পছন্দ করে এবং খুব দ্রুতই তাদের সাথে মিশে যেতে পারে, তাই রোয়ার দেখাশোনা করতে তার কোনো সমস্যা নেই। এটা বলে মিরাল রোয়াকে একটি চকলেট দেয়। এরপর দেখা যায় রোয়া তার দাদির ঘরে এসেছে তার সাথে দেখা করতে। দেখা যায় তার দাদি রোয়ার সাথে ঠিকমতো কথা বলছে না। তার দাদি তাকে অদ্ভুত কিছু কথাবার্তা বলছিল। তুমি আমার নাতনি নও, তোমার বাবা যে পাপ কাজ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এসব উল্টাপাল্টা কথা বলে এবং রোয়াকে রুম থেকে বের হয়ে যেতে বলে। রোয়া এসব কিছুই বুঝতে পারে না এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মিরাল খাবার খাওয়ানোর জন্য রোয়ার দাদির রুমে আসে, কিন্তু রোয়ার দাদি খাবার খেতে চায় না। মিরালকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং অদ্ভুত কিছু কথা বলতে থাকে। এরপর রোয়ার দাদি মিরালকে রুম থেকে বের হয়ে যেতে বলে। দেখা যায় রোয়ার দাদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই কথা বলতে থাকে এবং বলে তার ছেলে বড় একটি ভুল করেছে। রোয়ার বড় বোন সেরাপকে দেখে মনে হয় সে কোনো কিছু নিয়ে সবসময় খুব ডিপ্রেসড থাকে। সে কারোর সাথে কথা না বলে একা একা থাকে এবং অদ্ভুত আচরণ করে। রাতের বেলা দেখা যায় রোয়া ঘুমাচ্ছে এবং সিরাপ রোয়াকে উদ্দেশ্য করে নিজে নিজেকে বলছে, আমি যদি তোমার মতো এত চিন্তামুক্ত থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। সেরাপের এই কথাটি দরজার ওপার থেকে তার মা আরজু শুনে নেয়। আরজু তার হাজব্যান্ড কেমালের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করে। তারা দুজনই সেরাপের এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিল, কারণ সেরাপ এই বাসায় আসতে চায়নি। সেরাপ কোনোভাবে এই বাসায় নিজেকে মানিয়ে নিতে পারছে না। এটা শুনে কেমাল বলে সে দ্রুতই আশেপাশে কোনো হসপিটালে চাকরি খুঁজে নিবে। আরজু বলে তুমি যদি সেই হসপিটালে চাকরি করো তাহলে আগের চাকরিটা কেন ছাড়লে? এটা শুনে কেমাল অনেক রেগে যায় এবং বোঝা যায় সে তার পরিবারের কাছ থেকে কিছু একটা লুকিয়েছে। এরপর দেখা যায় মিরাল ড্রয়ার থেকে তার ছেলে ও হাজব্যান্ডের ছবি বের করে দেখছিল এবং অঝরে কাঁদছিল। মিরাল ছবিগুলো ড্রয়ারে আবার রেখে দিতে গেলে দেখা যায় পেছন থেকে তার ছেলের ভয়ানক আত্মা এসে তার মাকে বলে তুমি এখনও তোমার ওয়াদা পূরণ করনি, বাচ্চাটিকে এখনও কবর দাওনি। দেখা যায় তান্ত্রিক হীরার ও সেই মেহমেদ নামের বাচ্চাটির রূপ ধরে শয়তান জিন মিরালকে ভয় দেখাতে থাকে।
পরের দৃশ্যে দেখা যায় কেমাল ও তার স্ত্রী রক্ত এক গ্লাস থেকে আরেক গ্লাসে ট্রান্সফার করছে। কেমাল আরজুকে বলে, আমাদের ছোট মেয়ে রোয়া কোথায়? আরজু বলে সে শাওয়ার নিচ্ছে। কেমাল রোয়ার রুমে এলে দেখে বাথটাবের ভিতরে তার মা রোয়াকে মেরে চুবিয়ে রেখেছে এবং তার মা রক্তাক্ত অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে কেমাল দৌড়ে গিয়ে তার মেয়েকে বাথটাব থেকে কোলে উঠিয়ে নিলে পেছন থেকে তার মেয়ের ডাক শুনতে পায়। কেমাল প্রচণ্ড ভয়ে তার হাতের দিকে তাকালে দেখে তার কোলে সেই ছেলেটি যাকে মিরাল জীবন্ত কবর দিতে চেয়েছিল। কেমাল এসব দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে কেমালের ঘুম ভেঙে যায়। এতক্ষণ কেমাল আসলে স্বপ্ন দেখছিল। এরপর দেখা যায় সিরাপ ও রোয়া রাতে ঘুমানোর সময় সিরাপ রোয়াকে বলছিল, তুমি মিরালের সাথে মিশবা না, আমার তাকে খুব একটা পছন্দ না। তখন রোয়া বলে, আমার তো তাকে ভালোই লাগে। এরপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পরে রোয়া শুনতে পায় তার বোন তাকে নাম ধরে ডাকছে এবং বলছে, তুই অন্য রুমে গিয়ে ঘুমা, আমায় একা থাকতে দে। রোয়া অনেকটা অবাক হয়ে বিছানা থেকে উঠে তার বোনের দিকে এগোতে থাকে এবং মাথার ওপর থেকে কম্বল সরিয়ে দেখে তার বোন মোবাইল চালাচ্ছে, কানে হেডফোন দিয়ে গান শুনছে। কম্বল সরিয়ে দিলে তার বোন রেগে গিয়ে বলে, কি করছিস রোয়া, আমাকে একা থাকতে দে। অন্যদিকে দেখা যায় ওরহান জুলমাত রিচুয়াল সম্পর্কে জানার চেষ্টা করছে। এ সময় সেই তান্ত্রিক হীরা ওরহানের সামনে ভয়ঙ্কর শয়তানের রূপ নিয়ে এসে তাকে ভয় দেখাতে থাকে এবং তাকে এসব থেকে দূরে থাকতে বলে, না হলে সে তার ক্ষতি করবে। এ সময় ওরহান জুলমাত রিচুয়ালের কিছু দৃশ্য দেখতে পায় যা তান্ত্রিক হীরা করেছিল। শয়তান জিন আরও বলে, যদি তুই এসবের মধ্যে জড়িয়ে পড়িস তাহলে তুই আর এসব থেকে বেরোতে পারবি না এবং তোর মৃত্যু হবে। বোঝা যায় ওরহানের আধ্যাত্মিক কিছু শক্তি আছে, সে তার দৈব দৃষ্টি দিয়ে অনেক কিছু বুঝতে পারে এবং যারা বিপদে পড়ে তাদেরকে সে নিজে থেকেই সাহায্য করে। ওরহান এই জুলমাত রিচুয়ালের ভয়ানক প্রভাব থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় সেই পন্থা খুঁজতে থাকে। দিন সকালে আরজু তার ছোট মেয়ে রোয়াকে যখন ওষুধ খাওয়াতে যায়, রোয়া তখন তার মায়ের কানে কানে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি আপুর সাথে রাতে এক রুমে থাকতে চাই না, আমি কি আলাদা রুমে থাকতে পারি? আরজু এই ব্যাপারে তেমন কিছু না ভেবে শুধু মেয়েকে বলে, আমি তোমার আপুর সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। অন্যদিকে একটি লোককে দেখা যায় যার নাম কাজিম, অনাথ বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করিয়ে টাকা অর্জন করে। আর এই অনাথ বাচ্চাদের মধ্যে একজন ছিল সেই মেহমেদ, যে বাচ্চাটিকে মিরাল জীবন্ত কবর দিতে চেয়েছিল। মিরাল যখন জীবন্ত কবর দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে কাজিম সেটা জানতে পেরে মেহমেদকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এতে বোঝা যায় জুলমাত রিচুয়াল এখনো সম্পূর্ণ হয়নি। কাজিম ও তার পার্টনারের কথা থেকে বোঝা যায় তারা মিরাল ও কেমালকে আগে থেকেই চেনে। মিরাল কেন কেমালের বাসায় কাজ করতে গিয়েছে সেই বিষয়টা জানার জন্য কাজিম তার পার্টনারকে মিরালের উপরে নজর রাখতে বলে। রাতের বেলা মিরাল রোয়ার দাদিকে খাবার খাওয়াতে গেলে রোয়ার দাদি আবারও কিছু অদ্ভুত কথাবার্তা বলতে থাকে। সে বলে, আমার স্বামী আমার কথা রাখেনি, আমার স্বামী ওয়াদা ভঙ্গ করেছে, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কেউ কোনো ওয়াদা করলে সেটা রক্ষা করা উচিত। এ সময় মিরালের হাত থেকে চামচটি পড়ে যায়। সে চামচটি উঠানোর পরে দেখে রোয়ার দাদির উপরে একটি ভয়ানক জিন ভর করেছে এবং ভয়ানক রূপ নিয়ে মিরালকে বলছে, তুমি এখনো তোমার ওয়াদা পূরণ করনি। মিরাল প্রচণ্ড ভয় পেয়ে যায়। একটু পরেই সে দেখে সবকিছু নর্মাল আছে। দেখা যায় কেমাল রোয়ার জন্য দুটি পুতুল কিনে নিয়ে এসেছে। সে রোয়াকে বলে পুতুল দুটি সবসময় একসাথে রাখবে। এরপরে দেখা যায় মিরাল রোয়ার রুমে এসেছে। রোয়া আর মিরালকে দেখে মনে হয় দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেদিন রাতে দেখা যায় রোয়া ও সেরাত যার যার রুমে ঘুমাচ্ছিল। এমন সময় সেরাপ ঘুমের মধ্যে শুনতে পায় তার ছোট বোন রোয়া তাকে ডাকছে। সেরাতের ঘুম ভেঙে গেলে সে ধীরে ধীরে রোয়ার রুমে গিয়ে দেখে রোয়া গুটিসুটি হয়ে রুমের এক কোণে বসে আছে। সেরাপ রোয়াকে ডাকলে দেখা যায় রোয়া অনেক লম্বা হয়ে গিয়ে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সেরাপ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে সেরাপের ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন ভাঙার পরে সেরাপ দেখে তার রুমের দরজা কেউ জোরে জোরে নক করছে। রোয়া দরজা খুলে রুমের ভিতরে ঢুকে এবং সেরাপের কাছে এসে সেরাপকে জড়িয়ে ধরে। রোয়া সিরাপকে বলে, আমি একা থাকতে ভয় পাচ্ছি, আমি কি তোমার সাথে থাকতে পারি? সে একই রাতে মিরাল স্বপ্ন দেখে হীরার রূপ ধরে ভয়ানক জিন তাকে ওয়াদা পূরণ করার জন্য বলছে। মিরালের ঘুম ভেঙে গেলে সে বাইরে থেকে তার মৃত ছেলের কথার শব্দ শুনতে পায়। দেখার জন্য দরজা খুলে বাইরে বের হলে একটি বাচ্চার চিৎকার শুনতে পায়। হঠাৎ করে একটি বাচ্চা মিরালের কাঁধে হাত রাখে। মিরাল প্রচণ্ড ভয়ে চমকে যখন পিছনে তাকায় তখন আর কাউকে দেখতে পায় না। একটু পরেই তার মৃত ছেলের রূপে একটি জিন এসে তার ওয়াদার কথা আবার মনে করিয়ে দিতে থাকে।
কিন্তু পরক্ষণে সব ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কেমাল তার মায়ের রুমে এসে তার মাকে বলছে, তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে এখন মরতে হবে। কেমালকে দেখে অস্বাভাবিক লাগছিল, তাকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে বশীভূত করে রেখেছে। কেমাল একটি স্যালাইনের পাইপ দিয়ে তার মায়ের গলায় পেঁচিয়ে ধরে। সে তার মাকে নিয়ে সিঁড়ির উপরে উঠে এরপর ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর কেমালের ঘুম ভেঙে যায়। এতক্ষণ যা দেখছিল সে সবই ছিল তার দুঃস্বপ্ন। এরপর কেমালের মা রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগুতে থাকে আর কেমালকে বলে, এতক্ষণ তুমি যা যা দেখেছো সে সবই সত্যি। এটা কেমাল শুনতে পেয়ে তার মায়ের পিছে দৌড়ে আসে। ততক্ষণে কেমালের মা সিঁড়ির উপরে উঠে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে। কেমাল এই অবস্থা দেখে প্রচণ্ড কষ্টে কাঁদতে থাকে। এরপর দেখা যায় কেমাল ও আরজু রোয়ার থেকে তার দাদির মৃত্যুর বিষয়টি লুকিয়ে রেখেছে। রোয়াকে তারা বলে তার দাদি অসুস্থ, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করে রেখেছে। রোয়া এই সময় তার মাকে বলে, আমি যখন ছোট ছিলাম আমার দাদি তখন আমাকে খুব আদর করত, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর থেকে দাদি আমাকে আর পছন্দ করে না। দাদি আমাকে বলে আমার বাবা আমাকে অন্য কিছুতে পরিণত করেছে, তুমি আমার নাতনি নও। আরজু বলে তিনি এখনও তোমায় অনেক ভালোবাসেন, বয়স হলে মানুষ অনেক কিছুই ভুলে যায়। রোয়া বলে আমি তার রুমে গেলেই তিনি আমাকে সবসময় চলে যেতে বলতেন। দাদি আমার সাথে কেন এমন করতো আম্মু? আরজু এই কথার আর কোনো উত্তর দেয় না। দৃশ্য পরিবর্তন হলে গাড়ির ভিতরে কেমাল ও কাজিমকে একসাথে দেখা যায়। তাদের কথোপকথন থেকে বোঝা যায় কাজিম কেমালকে অনেকদিন ধরেই কোনো একটি বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করছে। কাজিম কেমালের কাছ থেকে অনেক টাকা দাবি করতে থাকে। কেমাল বলে আমার কাছে আর কোনো টাকা অবশিষ্ট নেই, আমি তোমাকে আমার সব টাকা পয়সা দিয়ে দিয়েছি। কাজিম বলে তুমি যদি আমাকে আরও টাকা না দাও তাহলে আমি তোমার সব কথা পুলিশকে গিয়ে বলে দেব। দেখা যায় কেমাল বাসায় ফিরলে সবাই একসাথে টেবিলে বসেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সেরাপ টেবিলে বসে ফোন টিপছিল। এটা দেখে কেমাল তাকে ফোন না চালিয়ে খাবার খেতে মনোযোগ দিতে বলে। সেরাপ তার বাবার কথা না শুনে ফোন টিপতে থাকে। এতে কেমাল ভীষণ রেগে যায়। সেরাপও ভীষণ রেগে গিয়ে বলতে থাকে এখানে আমার কোনো বন্ধু নেই, আমি এখানে আসতে চাইনি, তাই আমি সবসময় ফোন চালিয়ে সময় কাটাই, এতে আমার ভুল কোথায়? তাছাড়া এই বাসায় আসার পর থেকে আমি খুব ভয়ানক স্বপ্ন দেখি। রোয়াও গতকাল রাতে ভয় পেয়ে আমার রুমে এসেছিল এবং বলেছে সে আমার সাথে ঘুমাতে চায়। আরজু তার মেয়েকে থামিয়ে দেয় এবং বলে এখন থামো, রোয়া ভয় পাচ্ছে। সেরাপ তখন রেগে গিয়ে বলে হ্যাঁ তোমরা শুধু রোয়ার কথাই ভাবো, আমার কথা নিয়ে কেউ ভাবে না যে এখানে আসার পর থেকে আমার সাথে কি কি হচ্ছে। এটা বলার পরে সিরাপ সেখান থেকে চলে যায়। সেরাপ চলে যাওয়ার পরে রোয়া তার মাকে বলে আমি গতকাল রাতে তো আপুর ঘরে যাইনি। এটা শোনার পর কেমাল ও আরজু দুজনেই খুব অবাক হয়। এরপর রাতে ঘুমানোর পরে দেখা যায় রোয়ার ঘরে তার দাদির রূপে অশরীরী আসে। সে রোয়াকে বলে মা তোমাকে মিথ্যা বলেছে, আমি বেঁচে নেই, আমি মৃত, আমি এখন কবরে শুয়ে আছি। এটা বলে সে অশরীরী রোয়ার পা ধরে টেনে নিয়ে যেতে থাকলে রোয়া ভয়ে প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে বাড়ির সবাই যখন রোয়ার রুমে আসে তখন রোয়া তার মাকে বলে দাদি এসেছিল, সে বলেছে সে মারা গিয়েছে, সে আর বেঁচে নেই। আরজু তখন বলে তুমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ, চলো তুমি আজকে আমাদের সাথে ঘুমাবে। রোয়া বলে আমি মিরাল আন্টির সাথে ঘুমাতে চাই। কয়দিনে মিরালের উপরে আরজুর আস্থা তৈরি হয়ে গিয়েছে, তাই আর এতে না করে না। মাঝে রাতে দেখা যায় আরজু ঘুমিয়ে গেলে কেমাল রুমের মধ্যে পায়চারি করছে, তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। কেমাল তার স্ত্রীকে ডেকে তুলে বলে তোমাকে একটা কথা বলার আছে, আমি তোমার কাছে একটি কথা লুকিয়েছি। রোয়ার অসুস্থতার জন্য যখন অনেক রক্তের প্রয়োজন ছিল তখন আমি একটি বাচ্চার শরীর থেকে রোয়াকে বাঁচানোর জন্য বেশি পরিমাণ রক্ত নিয়েছিলাম, তাই ছেলেটি মারা যায়। ছেলেটির নাম ছিল মেহমেদ। ঠিক এ সময় রোয়া সেই রুমে আসে এবং তার মায়ের পাশে বসে। তখন আরজু রোয়ার চুল ধরে অদ্ভুতভাবে কেমালকে বলে তুমি এর জন্য এই কাজ করেছো। সাথে সাথে কেমালের ঘুম ভেঙে যায়। এরপর কেমাল তার মায়ের রুমে গিয়ে তার ভুলের জন্য কাঁদতে থাকে। এ সময় দেখে রুমে রোয়া এবং মেহমেদ আসছে, তারা দুজন একে অপরের কাছ থেকে রক্ত ট্রান্সফার করছে। রোয়া ও মেহমেদ রুম থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে। কেমাল ও রোয়াকে ডাকতে ডাকতে তাদের পিছে বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে যাওয়ার পরে কেমাল দেখতে পায় সেখানে আরজু, সেরাপ, রোয়া এবং মেহমেদকে। কেমালের অতীতে করা ভুল তারা দেখতে পাচ্ছিল। রোয়ার রক্ত শূন্যতার রোগ ছিল, অর্থাৎ অ্যানিমিয়া, তাই তাকে প্রতি মাসে নতুন রক্ত দিতে হতো, তা না হলে রোয়াকে বাঁচানো সম্ভব ছিল না। আসলে মেহমেদের সাথে রোয়ার ব্লাড গ্রুপ ম্যাচ হবার জন্যই
কেমাল কাজিমের কাছ থেকে তাকে টাকা দিয়ে কিনে নেয়। আর মেহমেদের শরীর থেকে অতিরিক্ত রক্ত নিয়ে রোয়ার শরীরে ট্রান্সফার করার জন্য মেহমেদ মারা যায়। কেমাল তার মেয়েকে বাঁচানোর জন্য অনৈতিক পন্থা অবলম্বন তো করেছিল, কিন্তু এতে বিপদ আরও বাড়তে থাকে। কারণ মেহমেদের শরীর থেকে রক্ত নেওয়ার আগেই মিরাল তাকে নিয়ে ভয়ানক জুলমাত রিচুয়াল করেছিল, যার কারণে মেহমেদের শরীরে ডেভিলের রক্ত বইছিল। আর এই একই রক্ত প্রবাহিত হচ্ছিল এখন রোয়ার শরীরে। কারণেই তার দাদি তাকে বলতো, তুমি আমার কাছে এসো না, তুমি এখন অন্য মানুষে পরিণত হয়েছ। আর ঠিক এসব কারণেই কেমালের পরিবারের উপরে ডেভিলের নজর পড়েছিল এবং প্রতিনিয়ত বাড়ির প্রত্যেকেই ভয়ানক কিছু উপলব্ধি করছিল। এরপর কেমাল দেখে তার সামনে আর কেউ নেই, সবকিছুই সে হ্যালুসিনেশন দেখছিল। নিজের অপরাধবোধ আর অতিপ্রাকৃত ঘটনা সবকিছু মিলিয়ে কেমাল পাগলের মতো চিৎকার করতে থাকে। অপরদিকে মিরালকে কাজিমের সাথে ফোনে কথা বলতে দেখা যায়। তাদের কথোপকথন থেকে বোঝা যায় মিরাল কেন এবং কোন উদ্দেশ্যে এই বাসায় এসেছে। যেহেতু মিরাল তার রিচুয়াল সম্পন্ন করতে পারেনি আর মেহমেদ যেহেতু এখন বেঁচে নেই, তাই তান্ত্রিক হীরা তাকে বলেছিল মেহমেদের শরীরের রক্ত এখন রোয়ার শরীরে বইছে, তাই রোয়াকে দিয়ে এই রিচুয়াল সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ রোয়াকে জীবন্ত কবর দিতে হবে। আর এই কারণেই অশরীরী শক্তি সবসময় মিরালকে তার রিচুয়াল সম্পন্ন করার জন্য মনে করাতে থাকে। রোয়াকে জীবিত কবর দিলে এই ভয়ানক কালো জাদুর প্রভাব থেকে মিরাল মুক্তি পাবে। আর এই কারণেই মিরাল কাজিমকে টাকা দিয়ে রোয়ার পরিবারের সন্ধান জেনেছে। কাজিম আসলে কেমাল এবং মিরাল দুজনের থেকেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে দেখা যায় কেমালের চিৎকার শুনতে পেয়ে আরজুর ঘুম ভেঙে যায়। আরজুর সামনে তার ছোট মেয়ের রূপ ধরে ভয়ানক এক জিন এসে বলে, তোমার এই ছোট্ট মেয়ে আজ রাতে মারা যাবে। এটা শুনে আরজু প্রচণ্ড ভয়ে কাঁদতে থাকে। এ সময় রুমের মধ্যে অতি প্রাকৃত শক্তির উপস্থিতি বোঝা যায়। আরজুকে অশরীরী কোনো কিছু ভয়ানক কষ্ট দিতে থাকে এবং আরজুর শরীরে ভর করে। এরপর আরজু সেরাপের রুমে যায়। সেরাপ এ সময় ঘুমাচ্ছিল। আরজু সেরাপের কাছে গিয়ে তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। দেখা যায় সেরাপ ও আরজু দুজনেই ভয়ানক জিন দ্বারা পজেস হয়। অন্যদিকে দেখা যায় ওরহান কেমালের পরিবারে যা কিছু হচ্ছিল সবকিছুই আধ্যাত্মিক শক্তি দ্বারা বুঝতে পারছিল এবং তাদেরকে সাহায্য করার জন্য রওনা হয়ে যায়। মিরাল আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল আর এখন সেই সময় চলে এসেছে। সে রোয়াকে বলে, চলো আমরা একটা খেলা খেলি। রোয়া বলে, কি খেলা? মিরাল বলে, আমরা দুজনে বাগানে যাব, সেখানে আমি একটা গর্ত খুঁড়ে রেখেছি, আমরা দুজনেই সেই গর্তের মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে তোমার মাথা এই বস্তাটির ভিতরে ঢুকাতে হবে। সেই বস্তাতে জুলমাতের একটি নকশা আঁকা ছিল। এরপরে মিরাল বাগানে আগে থেকে খুঁড়ে রাখা কবরের দিকে তাকে নিয়ে যেতে থাকে। এদিকে দেখা যায় ওরহান কেমালের বাসায় পৌঁছে গেছে। সে বাসার ভিতরে ঢুকে সেরাপ ও আরজুকে পজেস্ট অবস্থায় দেখতে পায়। ওরহান তখন সেরাপ ও আরজুর শরীরে থাকা জিনদের নাম জিজ্ঞাসা করে এবং সেখান থেকে চলে যেতে বলে। জিনগুলো জানায় রিচুয়াল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না। ওরহান প্রচণ্ড রেগে গিয়ে তাদের গলা চেপে ধরে কোরআনের আয়াত পড়তে শুরু করে। দেখা যায় ওরহান জিনদের জগতে পৌঁছে গেছে। সে জিনদের সাথে কথা বলে। জিন জাতি ওরহানকে জানায় মানুষ অনেক পাপ কাজে লিপ্ত হয়ে গেছে, মানুষ তাদের খারাপ স্বার্থ পূরণের জন্যই আমাদেরকে দিয়ে কাজ করায়। রিচুয়াল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কাউকে মুক্তি দিব না। ওরহান এবার জিনদের সামনে দোয়া পড়তে থাকে। এক সময় সব অপশক্তি হার মানে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এ সময় মিরাল যখন রোয়াকে কবর দিচ্ছিল তখন তার ছেলে এসে তাকে বলে, মা, এসবের আর কোনো প্রয়োজন নেই। দৃশ্য কেমালের কাছে নিলে দেখা যায় তার মা ভয়ানক রূপ নিয়ে তার সামনে এসেছে। কেমাল আসলে পাগলের মতো হয়ে গিয়েছে। মুভির শেষে বলা হয় রোয়ার আসলে কোনো অসুখ ছিল না, বরং কেমালের মানসিক সমস্যা আছে এবং 6 বছর ধরে তার ট্রিটমেন্ট চলছে। আর এই পুরো মুভির কাহিনীটি বানানো হয়েছে মিরালের থেকে শোনা বর্ণনা অনুযায়ী। মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের সামনে আবারও নতুন কোনো মুভির কাহিনী নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা আমাদের ইন্সপিরেশন। আল্লাহ হাফেজ।